হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমাদের যে হোম নামক যেই আমাদের টুল আছে সেই টুলের অন্তর্ভুক্ত রিবনের মধ্যে আজকে শুধু ফন্ট রিবনের কিছু ফাংশন সম্পর্কে আলোচনা করব। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড অনেক বড়, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। আর এক্ষেত্রে শুধু যে ফন্টের ভিতরে যা যা আছে তা যদি বিস্তারিত আলোচনা করি, সেক্ষেত্রে যদি একটি ভিডিও তৈরি করতে যাই, সেক্ষেত্রে একটি ভিডিওতে এটিকে তৈরি করতে গেলে সেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি এখানে এই আমাদের যে হোম আছে, হোমের মধ্যে যে রিবন আছে সেই রিবনগুলোর মধ্যে যেই ফন্ট নামক যেই গ্রুপটি আছে সেই গ্রুপের মধ্যে যা আছে তা আজকে সবই আলোচনা করব না, কিছু কিছু বিষয় আলোচনা করব এবং পরবর্তীতে এর পরবর্তী ভিডিওতে এর মধ্যে আর বাদ বাকি যা থাকবে সেগুলো আলোচনা করব। এখানে আমি সমান র্যান্ড এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর ইন্টার প্রেস করলাম, এর ফলে আমাদের এরকম প্যারাগ্রাফ অটোমেটিক চলে আসলো। আমি ইন্টার প্রেস করে এগুলোকে একটু নিচে নামায় দিলাম। এক্ষেত্রে আমি এখানে যদি লিখি, আমি এখানে একটা শিরোনাম তৈরি করব। আমাদের যে অনেকগুলো টেক্সট হয়, টেক্সটের তো একটা শিরোনাম থাকে, একটা বিষয়বস্তু থাকে। তো আমি এখানে বিষয়বস্তু দিলাম এমএস ওয়ার্ড, এটাকে বিষয়বস্তু দিলাম। এখানে ফন্টের মধ্যে যে টুলগুলো আছে, ফন্টেরটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা দাগ, এই দাগ এবং এই দাগ, এই দুইটা দাগ এর ভিতরে যা যা আছে এটা হচ্ছে ফন্ট গ্রুপ, এগুলো সবই হচ্ছে ফন্ট গ্রুপের অন্তর্ভুক্ত। ফন্ট গ্রুপের এটাকে যদি আমি সিলেক্ট করি, ফন্ট গ্রুপের এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি মাঝখানে নিয়ে আসলাম। এটা ফন্ট গ্রুপের অন্তর্ভুক্ত নয়, মাঝখানে নিয়ে আসলে এটা ফন্ট গ্রুপের অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি ধরেন এইটাকে আমি এরকম ভাবে সিলেক্ট করে নিলাম, এই প্রথম প্যারাটা। এখন আমি এখানে দেখছেন যে এরকম একটা অ্যারো, এটা হচ্ছে আপনি কোন ফন্টে লেখাটা নিয়ে আসতেছেন সেই ফন্টে। এখানে অনেক প্রকারের ফন্ট দেওয়া আছে। এখানে এই যে মাউসের কার্সর এভাবে নিচের দিকে নামাতে থাকলে দেখবেন যে এরকম অনেক ফন্ট দেওয়া আছে, শত শত ফন্ট। আপনার যে ফন্ট ইচ্ছা সেই ফন্টে আপনি লেখাগুলো নিয়ে আসতে পারেন এবং যে ফন্টে লেখাগুলো নিয়ে আসবেন সেই ফন্টেই লেখাগুলো প্রদর্শিত হবে। আপনি লেখাগুলোকে আলাদাভাবে সিলেক্ট করে আবার আসার প্রয়োজন নেই। শুধু আপনি লেখাগুলোকে যদি ফন্টের উপরে যদি লেখাগুলোকে ধরেন, তাহলেই লেখাগুলো যে লেখাগুলো সিলেক্ট করা থাকবে সেই লেখাগুলো কোন কি রকম আকারে দেখাবে সেটা দেখা যাবে। যেমন আমার শুধু প্রথম প্যারাটা সেট করা আছে, প্রথম প্যারাটাকে আমি একবার এক ফন্টের মধ্যে নিয়ে যাচ্ছি, একবার কিন্তু একেক রকমের আকারে দেখাচ্ছে। আমি যেই ফন্টের মধ্যে নিয়ে যাব সেই ফন্টের প্রেস করলে যে এরকম হবে সেই রকম আকারেই দেখাচ্ছে। এখান থেকে আপনি ইচ্ছে মতো, এখানে তো শত শত ফন্ট আছে, এখান থেকে যে ফন্টটা আপনার ভালো লাগবে আপনার অভিরুচির উপর সেই ফন্টটা আপনি সিলেক্ট করে রাখবেন এবং ওই ফন্টেই লেখাগুলো প্রদর্শিত হবে। যে লেখাগুলো সিলেক্ট করা থাকবে, পূর্ব শর্ত হচ্ছে লেখাগুলোকে অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। যে যদি লেখা সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু ফন্টের মধ্যে গিয়ে যতই আপনি যা করেন কোনো লাভ হবে না। আমি এই ফন্টে যদি সিলেক্ট করি তাহলে দেখছেন যে লেখাটি যেরকম ছিল তার চেয়ে অনেক সুন্দর আকারে প্রদর্শিত হলো। অর্থাৎ এইটা হচ্ছে ফন্ট। তবে এখানে ফন্ট তো শত শত ফন্ট আছে। এর মধ্যেও একটা জিনিস আলোচনা করার আছে, সেইটি হচ্ছে কোন ফন্টে লেখাগুলো লিখবেন, লেখাগুলো রাখবেন। এখানে যেহেতু এগুলো ইংরেজি লেখা, ইংরেজি লেখার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত বা সবাই ইউজ করে যে ফন্টটি সেটি হচ্ছে টাইমস নিউ রোমান যেই ফন্ট আছে সেই ফন্টটি। এখানে দেখতে পাচ্ছেন টাইমস নিউ রোমান আছে, এখানে ক্লিক করলে এটা টাইমস নিউ রোমান ফন্টে চলে আসলো। টাইমস নিউ রোমান ফন্টে চলে আসার পর লেখাগুলোকে ভালোভাবে দেখলে দেখতে পাচ্ছেন লেখাগুলো একদম খাঁটি ইংরেজিতে লেখা, যেরকম সেরকম লেখায়। অর্থাৎ এখানে কোনো এক্সট্রা, একদম খাঁটি ইংরেজিতে লিখলে লেখাগুলো যেরকম হয় সেরকম লেখাতেই এগুলো হয়েছে। অর্থাৎ টাইমস নিউ রোমান হচ্ছে খাঁটি ইংরেজি ফন্ট। এখন এই ফন্টের এই পাশে যে আমাদের আরেকটি বক্স আছে, এটা হচ্ছে ফন্ট সাইজ নির্ধারণ করার। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আর পি। যদি কিবোর্ড আপনি প্রেস করেন তাহলে এটা অটোমেটিক চালু হয়ে যাবে এবং ফন্ট সিলেক্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এফ। কন্ট্রোল শিফট এফ প্রেস করলে এই ফন্ট, এই ডায়লগ বক্সটা অটোমেটিক চলে আসবে। আমি এখানে ফন্ট সাইজের এখানে ক্লিক করলাম, এখানে দেখতেছেন যে যে লেখাগুলো সিলেক্ট করা আছে আমার শুধু এই প্যারাগ্রাফের প্রথম প্যারাটা সিলেক্ট করা আছে, প্রথম স্টেপটা সিলেক্ট করা আছে। সেক্ষেত্রে আমি এই
বার একেক ফন্টে দিচ্ছি ওগুলো বড় ছোট হচ্ছে। যত বেশির দিকে ফন্টে যাচ্ছি তত বেশির দিকে লেখাগুলো বড় হচ্ছে এবং যত আগের দিকে যাচ্ছি বা যত কমের দিকে যাচ্ছি লেখাগুলো তত ছোট হতে আছে। অর্থাৎ এখান থেকে আপনি লেখা ইচ্ছামত ছোট বড় করতে পারেন। এখানে সর্বোচ্চ ৭২ পর্যন্ত দেওয়া আছে। আপনার প্রয়োজন হলো যে ৭২ এর চেয়েও বেশি একটা ফন্টের প্রয়োজন হলো। ধরেন ১০০ ফন্টের প্রয়োজন হলো। সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে এখানে ক্লিক করলে হবে না। সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এই লেখাগুলোকে কাটিয়ে দিয়ে যত ফন্টের চান তত ফন্টের দিয়ে এন্টার দিলে ওই ফন্টের লেখা প্রদর্শিত হবে। এখন ১০০ ফন্ট করা আছে, এখন ১০০ ফন্টের লেখা প্রদর্শিত হচ্ছে। অথবা আপনি যত ইচ্ছা তত ফন্ট লিখলেও ওই ফন্টের লেখাই প্রদর্শিত হবে। তবে স্ট্যান্ডার্ড ফন্টের পজিশন হলো ১২। সবসময় ১২ করে রাখার চেষ্টা করবেন। এই ১২ করে রাখাটা হচ্ছে লেখালেখির স্ট্যান্ডার্ড পজিশন বা স্ট্যান্ডার্ড ফন্ট। এখন এই লেখাটাকে আমি আবার সিলেক্ট করলাম। লেখাটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন বি। বি এটা হচ্ছে বোল্ড। এখানে এখানে একটা সুবিধা হচ্ছে আপনি যেই ফাংশনটার উপরেই আপনার মাউসের কার্সরটাকে নিয়ে যাবেন না কেন, সেই ফাংশনটার নাম এখানে দেখাবে এবং সেই ফাংশনটার শর্টকাট কিবোর্ড শর্টকাটও দেখাবে। এর ফলে আপনি খুব সহজেই ওই ফাংশনটার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। এখন যেরকম আমি এটা সিলেক্ট করে রাখছি, আমি আবারও বলছি, এ আম এখানে ফন্টের মধ্যে যাই করবেন পূর্ব শর্ত হচ্ছে লেখাটিকে আগে সিলেক্ট করতে হবে। লেখাটি সিলেক্ট করলে তবেই কেবল লেখাটির উপর এই ইফেক্ট গুলো প্রদান হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন বি লেখা আছে, বিতে হচ্ছে বোল্ড, অর্থাৎ লেখাগুলোকে বোল্ড করবে, লেখাগুলোকে মোটা করবে। লেখাগুলো এখন যেরকম আছে আমি যদি বিতে প্রেস করি তাহলে লেখাগুলো কিন্তু আগের চেয়ে মোটা হয়ে গেল। আবার যদি এখন বোল্ড করা অবস্থায় আছে, বোল্ড করা অবস্থায় থেকে যদি আবার বিতে প্রেস করি তাহলে কিন্তু আরো বেশি বোল্ড হবে না। বরঞ্চ যে বোল্ডটা থাকবে সেই বোল্ডটা কেটে যাবে। আবার আপনি কিবোর্ডে যদি কন্ট্রোলার বি প্রেস করেন তাহলে এই বোল্ডটাকে এখানে সেট করার প্রয়োজন নেই। তাহলে অটোমেটিক এটা বোল্ড হয়ে যাবে। যা যা যেমন আমি কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করলাম, আমি ওখানে সিলেক্ট না করেই অটোমেটিক এটা বোল্ড হয়ে গেল। আবার কন্ট্রোল বি প্রেস করলাম, আবার অটোমেটিক আগের অবস্থায় হয়ে গেল। লেখাগুলো কিন্তু একদম স্ট্রেইট বরাবর আছে। একদম সোজা সাধারণ লেখা যেরকম সেই লেখার মতো আছে। আপনি চাচ্ছেন লেখাগুলোকে ভালোভাবে একজনের কাছে ফুটিয়ে তুলতে বা তার চোখে যেন দৃষ্টিগোচর হয়, সেক্ষেত্রে আপনি লেখাটিকে একটু কাট করে লিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে এখানে আই দেখতে পাচ্ছেন। আইটি অর্থাৎ ইতালিকটি এক্ষেত্রে আপনার কাজটি করে দেবে। আপনি এটাকে যদি সিলেক্ট করেন তাহলে দেখছেন যে লেখাটি আগে একদম এইরকম নিচের লেখাগুলোর মতো ছিল, একদম সোজা একদম সাধারণ ছিল। এখন কিন্তু লেখাগুলো আর সাধারণ লেখা নেই বা একদম সোজা স্ট্রেইট বরাবর নেই। এগুলো কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছে। আবার আই প্রেস করলে আবার আগের মতো চলে আসলো। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্যারাগ্রাফের মধ্যে বা অনেক টেক্সটের মধ্যে একটা নির্দিষ্ট ওয়ার্ডকে বা একটা নির্দিষ্ট লাইনকে আলাদাভাবে বোঝানোর প্রয়োজন হতে পারে বা ওই লাইনটা গুরুত্বপূর্ণ বিধায় ওই লাইনটাকে নির্দিষ্ট করে রাখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আন্ডারলাইন করে রাখার প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনি যেকোনো একটা আপনার টেক্সট সিলেক্ট করবেন, যেই টেক্সটটাকে আপনি সিলেক্ট করবেন সেই টেক্সটটাকে সিলেক্ট করার পর এখানে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন। আন্ডারলাইনে ক্লিক করলে ওটার নিচে এরকম একটা দাগ হয়ে যাবে। সেক্ষেত্রে এখন কিন্তু এই পুরো যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফ থেকে এই লাইনটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে। এরকম লেখাগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য বা লেখাগুলোকে দৃষ্টির মধ্যে নিয়ে আসার জন্য বা গুরুত্ব বোঝাতে এরকম আন্ডারলাইন করা যেতে পারে এবং আন্ডারলাইনের এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন, এখানে আন্ডারলাইনকে আপনি কন্ট্রোলও করতে পারবেন। এক্ষেত্রে লেখাটিকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। লেখাটিকে সিলেক্ট করে রেখে পর এরকম এই অ্যারোটি দেখতে পাচ্ছেন। এখানে প্রথমটা হচ্ছে একটা আন্ডারলাইন, শুধু একটা আন্ডারলাইন হবে, দ্বিতীয়টা ২ টা আন্ডারলাইন, তৃতীয়টা আন্ডারলাইন হবে এবং মোটা হবে, চতুর্থটা এরকম ডট, ডট আকারে আন্ডারলাইন হবে। তারপরে এরকম এগুলো সবগুলো যেরকম সেরকম আকারে আন্ডারলাইন হবে। এবং আন্ডারলাইন যদি তুলে দিতে চান তাহলে নান ক্লিক করবেন, তাহলে আন্ডারলাইন উঠে যাবে এবং এখান থেকে মোর আন্ডারলাইন থেকে আপনি আরো অনেক আন্ডারলাইন এখান থেকে পেয়ে যাবেন। এবং আন্ডারলাইনের যে কালার সেই কালারটিও কিন্তু করতে পারবেন। যেমন আন্ডারলাইনের কালার এখন ডিফল্ট অবস্থায় কালো দেওয়া ছিল, ব্ল্যাক দেওয়া ছিল। আপনি যদি চান যে আন্ডারলাইনটা রেড কালার দিয়ে করে দিবেন তাহলে কিন্তু এখন আন্ডারলাইনটা রেড কালার দেওয়া হয়ে গেল। এখানে এসে আপনি আন্ডারলাইনের কালারও আপনি পেয়ে যাবেন। কোন কালারের আন্ডারলাইন দিবেন সেটিও আপনি এই কালারের মধ্যে পেয়ে যাবেন এবং এই কালারগুলোর মধ্যে আপনার কাঙ্ক্ষিত কালারটি না থাকলে এই মূল কালারের মধ্যে গিয়েও আপনি এখান থেকে কালার এপ্লাই করে সেখানে কালার প্রদান করতে পারবেন আন্ডারলাইনে এবং আন্ডারলাইনটি ওই কালারে প্রদর্শিত হবে। আপনি চাচ্ছেন যে একটা লেখা আছে সেই লেখাটি কম গুরুত্বপূর্ণ বা সেই লেখাটি তৎক্ষণাৎ না কারো কাছে প্রেজেন্টেশন করলেও কোনো সমস্যা নেই, অথবা
সেই লেখাটিকে আপনি কেটে দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই এবিসির মতো যে চিহ্নটি আছে এখানে ক্লিক করলে লেখাটি কিন্তু কেটে যাবে। এটা ক্লিক করলে লেখাটি কেটে যাবে। এর নাম হচ্ছে স্ট্রিক থ্রো। এটা মূলত লেখাকে কেটে দেওয়া বা লেখাটির প্রয়োজন নেই এরকম বোঝাতে ব্যবহৃত হয়। তো এখানে এগুলোর আরো যেগুলো আছে এগুলো আমি পরবর্তীতে আলোচনা করি। এখন আমি আরেক কিছু আলোচনা করছি সেটা হচ্ছে আমি লেখাগুলোকে সিলেক্ট করলাম। লেখাগুলোকে সিলেক্ট করার পর এখানে দেখছেন যে ইয়ে বড় হাতের ইয়ে ২ টিই বড় হাতের এ, এইখানেও বড় হাতের এ, এটাও বড় হাতের এ কিন্তু এই এটা একটু এই এর তুলনায় একটু আকারে বড়। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি যে লেখাটিকে সিলেক্ট করবেন সেই লেখাটিকে যদি এই ১ম এটিকে অর্থাৎ ইনক্রিজ ফন্ট সাইজ এটা থেকে যখন ক্লিক করবেন তখন লেখাটি যে লেখা থাকবে তার চেয়ে অল্প একটু বড় হয়ে যাবে। আবার যখন ক্লিক করবেন তার চেয়ে আরো ২ সাইজ বড় হয়ে যাবে এবং ২ সাইজ করে যে বড় হচ্ছে সেটা এই ডায়ালগ বক্সে কিন্তু দেখাবে। এই যে এখন ১৬ আছে আমি আরেকবার ক্লিক করলাম আরো ২ সাইজ বড় হয়ে গেল। এই ইনক্রিজ ফন্ট সাইজের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এবং যে আমাদের বড় যে চিহ্নটি আছে সেই চিহ্নটিতে ক্লিক করলে এটা হয়ে যাবে এবং এটাতে তার নিচে যে ইয়েটি আছে সেটি ছোট ইয়ে ওটা ১ম এটার তুলনায় তার মানে এটি লেখাটিকে ২ সাইজ করে ছোট করবে। যেমন আমি একবার ক্লিক করলাম ২ সাইজ ছোট হয়ে গেল। আবার ক্লিক করলাম ২ সাইজ ছোট হয়ে গেল। এভাবে লেখাকে ছোট বড় করার ক্ষেত্রে এই বড় ২ সাইজ করে বড় এবং ২ সাইজ করে ছোট করার ক্ষেত্রে এই বড় এবং ছোট ব্যবহার করা হয়। আপনি চাচ্ছেন যে আপনার যে লেখাটি সেই লেখাটিকে কালার এপ্লাই করবেন। আপনি ডিফল্ট অবস্থায় ব্লাক কালার অবস্থায় আছে। এই লেখাগুলো আমি এটা ১ম প্যারাটি সিলেক্ট করা অবস্থায় আছে। ১ম প্যারাটিকে আমি ব্লাক অবস্থায় রাখবো না। উম কালারটি পরিবর্তন করে দেব। আমি ধরেন আমার যে ইয়েলো কালার আছে ইয়েলো কালার দিলাম। তাহলে লেখাটি কিন্তু এখন ইয়েলো কালার হয়ে গেল। এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখান থেকে আপনি কালার গুলো যেই কালার ইচ্ছে সেই কালারই দেবেন। এ সেক্ষেত্রে লেখাটিকে সিলেক্ট করে ওই কালারটি দিলে সেইটা কিন্তু ওই কালারটি ধারণ করবে। এবং আপনি যদি চান যে কোন কালার এপ্লাই করবেন না সেক্ষেত্রে এখানে অটোমেটিক ক্লিক করলেও অটোমেটিক কালারটিকে ধারণ করবে। অর্থাৎ সেটি ব্লাক কালার ধারণ করবে। অটোমেটিক অবস্থায় অর্থাৎ ডিফল্ট অবস্থায় ব্লাক কালারই থাকে। এবং এখান থেকে মোর কালারস এ গিয়ে আপনি কালার এপ্লাই করতে পারেন আপনার ইচ্ছামত। তারপর আমি এখানে এগুলো সিলেক্ট করা অবস্থায় আছে। এখানে আমি একটা কালার এপ্লাই করলাম। ধরেন এই কালারটি এপ্লাই করলাম। এই কালারটির দিকে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। আমি ১ম প্যারাতে এই কালারটি এপ্লাই করেছি। এই কালারটি কি শুধু কিন্তু লেখাতে কালার আছে। লেখার মাঝখানে একটা লেটারের মাঝখানে একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানে যে একটু দূরত্ব আছে অথবা একটা লেটারের মধ্যেই যে কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু কোন কালার এপ্লাই হয়নি। অর্থাৎ এখানে যেই আছে অর্থাৎ ফন্ট কালারের কাজ হচ্ছে শুধু যেই লেখাটি আছে শুধু সেই লেখাটির উপরেই এটি কালারকে এপ্লাই করবে। সেই লেখাটির পাশে বা সেই লেখাটির ভিতরে যেই অংশগুলো আছে সেই অংশগুলোকে সে কালার করবে না। সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্ট কালারের পাশে আরেকটা কালার আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। সেই টেক্সট হাইলাইট কালার এপ্লাই করলে এবার কিন্তু আপনি যে লেখাটি থাকবে সেই লেখাটির সেই ২ টি ওয়ার্ডের মাঝখানে যেই যে সাদাটি আছে বা যেই ফাঁকা স্থানটি আছে বা একটি লেখার মাঝখানেই যে ফাঁকা স্থানটি আছে সেই ফাঁকা স্থানে সেখানে কালার গুলো এপ্লাই হবে। যেমন আমি এখানে যদি গ্রিন কালার দেই তাহলে গ্রিন কালার দিলে এর ফলে দেখতে পাচ্ছেন যে লেখাতে তো কালার এপ্লাই হয়েছেই। তার সাথে লেখার মাঝখানে যেই দূরত্বটা আছে বা একটি ওয়ার্ডের পর আরেকটি ওয়ার্ডের মাঝখানে যেই দূরত্বটা আছে সেই দূরত্বটাতেও কিন্তু আমার এই লেখাটি প্রদর্শিত হয়েছে। এবং এক্ষেত্রেও আপনি যদি কোন কালার দিতে না চান তাহলে নো কালার করে দিবেন। সেট করে নো কালার এখন আমি নো কালার করে দিয়েছি। এখন সেট করলাম এটা আগের অবস্থায় চলে গেল। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার এই বাম পাশে যেটা সেটা হচ্ছে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। এটার কাজ হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করলেন। এটাকে সিলেক্ট করে এটার কাজ হচ্ছে লেখাকে বিভিন্ন স্টাইলে প্রদর্শন করা। এখন মূলত আমার লেখা সিলেক্ট করা নেই। আমি এই লেখাটিকে সিলেক্ট করে নিলাম। আমি এই লেখাটিকে এর উপর যেহেতু অনেক কিছু করা হয়েছে, আমি সবার শেষে যেই প্যারাটি আছে এই প্যারাটিকে সিলেক্ট করে নিলাম। এই প্যারাটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমি যে আমার টেক্সট ইফেক্ট এটা আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এটার কাজ আমি বলেছিলাম যে এটার কাজ হচ্ছে লেখাকে বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন ভঙ্গিমায় প্রদর্শন করা। এই যে দেখছেন যে লেখাকে একবার একেকটা দিচ্ছি, লেখা কিন্তু একেকবার একেক ভঙ্গিমায় প্রদর্শিত হচ্ছে, একেক স্টাইলে প্রদর্শিত হচ্ছে। এবং এই যে লেখা একেকবার একেক স্টাইলে প্রদর্শিত হচ্ছে এবং এর নিচে স এর এখানে কিছু ফাংশন আছে তার মধ্যে সর্বপ্রথম ফাংশন হচ্ছে আউটলাইন অর্থাৎ লেখাটির বর্ডার বরাবর আপনি যেই
কালারটি দিতে চান। এক্ষেত্রে আমি লেখাটিকে একটু যে এতটুকু অংশ লেখাটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেখাটির একটু সাইজটু একটু বড় করে দিলাম বোঝানোর জন্য। 48 করে দিলাম। 48 ফন্ট করে দেওয়ার পর আমি এখন যদি এই টেক্সট ইফেক্ট আছে সেই টেক্সট ইফেক্টে গেলাম। টেক্সট ইফেক্টে যাওয়ার পর আউটলাইনে গেলাম। আউটলাইনে যাওয়ার পর এখানে যদি আউটলাইনে রেড কালার দেই, এখন দেখছেন যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর চতুর্দিকে কিন্তু রেড কালার। আমি এখানে আবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আবার টেক্সট ফন্টে গিয়ে আউটলাইনে গিয়ে লেখাটির যদি আমি এই ধরেন এই ইয়েলো কালার দিলাম, এখন লেখাটির চতুর্দিকে এই যে আউটলাইন সেই আউটলাইনে ইয়েলো কালার আছে, অর্থাৎ আউটলাইনের কাজ হচ্ছে লেখাটির চতুর্দিকে যে কালার আউটলাইন সিলেক্ট করে লেখাটির চতুর্দিকে যে কালার দিবেন সেই কালারটি প্রদর্শিত হবে এবং এক্ষেত্রে অটোমেটিক করলে অটোমেটিক কালার অর্থাৎ ডিফল্ট অবস্থায় যে কালার থাকবে ব্ল্যাক কালার প্রদর্শিত হবে এবং এখানে কোনো আউটলাইন দিতে না চাইলে নো আউটলাইন দিবেন এবং মোর আউটলাইন কালারে ক্লিক করলে আউটলাইনের এরকম একটা কালার প্রদর্শিত হবে। এখান থেকে আপনি ইচ্ছামতো আপনার আউটলাইনের কালার দিতে পারেন। তার নিচে যেইটা আছে সেটা হচ্ছে শ্যাডো, অর্থাৎ শ্যাডো প্রদান করা, ছায়া প্রদান করা। এখানে এটাকে আমি সিলেক্ট করে রেখেছি। এখন শ্যাডোতে ক্লিক করলাম। এখন এই এই যে আমার লেখাটি আছে সেই লেখাটিতে ছায়া প্রদান হবে। এখানে এই শ্যাডো যে প্রদান হবে এই শ্যাডোটি আবার কয়েক ভাবে বিভক্ত। ১ম এ হচ্ছে আউটার অর্থাৎ বাইরে শ্যাডো প্রদান হবে। তারপর হচ্ছে ইনার যেই টেক্সটটি থাকবে সেই টেক্সটির ভিতরে শ্যাডো প্রদান হবে, ভিতরে ছায়া প্রদান হবে। আউটারে টেক্সটির বাইরে সেই টেক্সটের অনুযায়ী একটা ছায়া প্রদান হবে এবং ইনারে সেই টেক্সটির ভিতরেই সেই টেক্সটির আকারে একটা ছায়া প্রদান হবে এবং পার্সপেক্টিভে সেই টেক্সটির সামনে পিছনে ডানে বামে আকারে সেই ছায়াটি প্রদান হবে। যেমন এখানে আমি পার্সপেক্টিভ যদি এখানে এরকম করে দেই তাহলে এখন লেখাটির দিকে একটু খেয়াল করে দেখেন। যদি অল্প একটু লেখায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে লেখাটিতে কিন্তু ছায়া স্পষ্ট বোঝা যাচ্ছে। ছায়া কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে এই অবস্থায় কিছু যদি করে দেই, ১ম অবস্থাটাই রাখলাম। এখন দেখেন যে লেখাগুলো আছে লেখাগুলোতে কিন্তু ছায়া পড়েছে এরকম একটা ভাব চলে এসেছে। এখানে আমি আবার গেলাম টেক্সট ইফেক্ট, এটার মধ্যে আসলে অনেক ফাংশন আছে। তারপরেরটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন হচ্ছে আপনার যে লেখাটি সিলেক্ট করা থাকবে সেই লেখাটিকে বিভিন্ন রিফ্লেক্ট প্রদান করবে। ওই লেখাটিকে বিভিন্ন ধরনের স্টাইল প্রদান করবে। আমি এখানে গেলাম রিফ্লেকশন এ গিয়ে এখানে আমি একেকবার একেকটা দিচ্ছি। এখানে লেখাটির যে আমার স্টাইল বা লেখাটির যে প্রকৃতি সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। একেকবার একেক ধরনের রিফ্লেক্ট প্রদান করছে। আমি এই রিপ্লাইটাই দিলাম, দেখছেন যে এখন মনে হচ্ছে যে লেখাটি একটা কাঁচের উপর আছে অথবা লেখাটি স্বচ্ছ কোনো পানির উপর আছে এরকম মনে হচ্ছে। এরকম রিফ্লেক্ট কোনো লেখাতে কোনো টেক্সটে যদি রিফ্লেক্ট প্রদান করেন, রিফ্লেক্ট ওই যে আমি ফাংশনটি দেখালাম ওই ফাংশনটি প্রদান করেন তাহলে মনে হবে যে ওই টেক্সটটি একটা স্বচ্ছ পানির উপর বা কিছু স্বচ্ছ পানির উপর বা একটা কাঁচের উপর আছে এবং ওই কাঁচটিতে এই টেক্সটটি রিফ্লেক্ট করেছে। রিফ্লেক্টের পরে আছে গ্লো, গ্লোতে গিয়ে আপনি এখানে বিভিন্ন ধরনের স্টাইল পরিবর্তন করতে পারেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এখানে আমি এই লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে গ্লোতে যাই, গ্লোতে যাওয়ার পর এখন একেকটা দিচ্ছি, দেখছেন যে লেখাগুলোর মধ্যে কিন্তু এক ধরনের রং হচ্ছে এবং এক ধরনের স্টাইল হচ্ছে। তো এখানে আরো কিছু ফাংশন আছে। এই ফন্টের ফাংশনে আমি শেষ দিতে পারলাম না। আজকে হোমের ভিতরে যেই রিবন আছে সেই রিবনেরই আবার কয়েকটা গ্রুপ আছে। ফন্ট গ্রুপ, ক্লিপবোর্ড গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ, এই কয়েকটি গ্রুপের মধ্যে একটা গ্রুপ নিয়ে শুরু করেছিলাম ফন্ট গ্রুপ। সেই ফন্ট গ্রুপেরই সম্পূর্ণ ভালোভাবে কাজ শেষ দিতে পারলাম না আমি। আজকের ভিডিওটা বেশি একটু লম্বা হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই ফন্টের মধ্যে অন্যান্য যেই ফাংশন গুলো আছে সেই ফাংশনের ব্যবহার এবং পরবর্তীতে ফন্ট বাদে যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।